জোট তাতে এখন মহাঘোট। কেন বলছি এক যে ছিল জোট, কারণ এই যে জোট, ইন্ডি জোট যার নাম, যে প্ল্যাটফর্ম বলে থাকেন কংগ্রেস বা অন্যান্য সমস্ত দলের যারা এই 26টা দলের প্রতিনিধিত্ব করেছেন এই প্ল্যাটফর্মে, তারা এখন নিজেরাই জানেন না যে আদতে এই ইন্ডি নামক মহাঘোট বা জোট গঠবন্ধন তাতে আদৌ কি বিরাজ করছে, আদৌ কি কোনো জোট আছে। এবং সেই জোট নিয়ে যখন এত প্রশ্ন উঠছে, তার থেকে আমরা দেখতে পাচ্ছি কি এই জোটের যারা অংশীদার তারাই আস্তে আস্তে যেন ছন্ন ছাড়া হয়ে এদিক ওদিক ছিটকে যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি আজকে কাতরভাবে কার্যত প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন এ রাজ্যে তো কোনো রকম কর্মসূচি করতে দেয় না প্রশাসন, ছোট ছোট বিষয় তারা কোনো না কোনো রকম ভাবে বাধা সৃষ্টি করে। এবং এই অধীর চৌধুরী যখন বলছেন, যিনি কিনা এই রাজ্যে কংগ্রেসের অভিভাবক বলা যায়, প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কথা বলছেন, কিন্তু অন্যদিকে দেখুন জয়রাম রমেশ বর্ষিয়ান কংগ্রেস নেতা, তিনি এখনো বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডি জোটের বড় মুখ, তাকে ছাড়া আমরা কিছু ভাবছি না, তাকে আমরা চাই। কিন্তু এই আত্মসমর্পণটা কেন? মোদি বিরোধিতার লক্ষ্যে গিয়ে যে ইন্ডি জোট তৈরি হলো, তারা তো এখন নিজেদের মধ্যেই বিরোধিতায় মগ্ন। কোন জায়গায় রয়েছে ইন্ডি জোট, তার ভবিষ্যৎ কি, আদৌ ভোট পর্যন্ত সেই জোট অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে? তো এই প্রশ্ন উঠবে আরও অনেক প্রশ্ন আজকের ডিবেটে। তবে তার আগে আজকের প্রতিবেদন। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিচ্ছি। এই হচ্ছে জোটের ছবি, জোট শরিকদের বাস্তব। আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম, ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে। তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলব। কংগ্রেসের সঙ্গে বঙ্গে সমঝোতা যে হচ্ছে না তা একরকম ঘোষণা করেই দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো, কিন্তু আরও এক ধাপ এগিয়ে একেবারে জোট শরিকেরই পথের কাটা এ রাজ্যের প্রশাসন। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। ইন্ডিয়া জোট বলে কিছু অস্তিত্বই নেই। ইন্ডিয়া অ্যালায়েন্স হচ্ছে সেই নৌকো যার কোনো মাঝি নেই, নৌকো ফুটো হয়ে গেছে সমুদ্রের মধ্যে, মোদি ঝড়ে ঘূর্ণিপাক খাচ্ছে, তো তার সেই নৌকোতে কে থাকবে? আর নীতিশ কুমার তো সবে খেলা দেখানো শুরু হয়েছে, অপেক্ষা করুন, খেলা হবে। এই বাংলায় জোটের এই জগাখিচুড়ি অবস্থাটার জন্য যিনি দায়ী, যিনি জোটকে কবর দিয়েছেন এই বাংলায়, তিনি হচ্ছেন বিজেপির দালাল অধীর চৌধুরী, যিনি মাসের পর মাস, বছরের পর বছর উদ্দেশ্য প্রণোদিতভাবে টার্গেট করে বিজেপিকে খুশি করার জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জির বিরুদ্ধে বিষোদ্গার করছে। ডামাডোল শুধু বঙ্গে এমনটা নয়, বিহারে শুরু নীতিশ কুমারের ভোজবাজি, কিসসা কুর্সিকা, যেন তেন প্রকারণে ক্ষমতা দখল করতেই হবে। রাজনৈতিক মহলে জোর জল্পনা, রবিবার এনডিএ নেতা হিসেবে মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন জেডিইউ প্রধান, তার সঙ্গেই বিহারের নতুন উপমুখ্যমন্ত্রী হতে পারে বিজেপি নেতা সুশীল মোদী। যেটা হচ্ছে বলতে পারেন দুর্বলতার দিক হচ্ছে তিনি এক জায়গায় বেশি দিন থাকতে পারেন না, কিন্তু মানুষ দাবি করছে, দেশের মানুষ, যে অন্তত এত বছর চলে যাওয়ার পরে তিনি অন্তত একটা স্থির সিদ্ধান্তে পৌঁছন। জল্পনার কোনো জবাব হয় না, জল্পনাগুলো প্রেসে ক্রিয়েট হয়, এটা নিয়ে আলোচনা করারও দরকার নেই, আর আলোচনা করার প্রয়োজনও নেই। তারা তো তাদের ঘরই বানাতে পারলো না। যারা বলছিল প্রতিদিন আমাদের জোটের বৈঠকের আগে এনডিএর জোটের কথা মনেই ছিল না, তারা তো নিজেদের জোটই করতে পারলো না। লোকসভা ভোটে বাকি আর হাতে গোনা কটা মাস, দিন যত এগোচ্ছে ইন্ডি জোটে ফাটল আরও প্রকাশ্যে আসছে। তৃণমূল বা জেডিইউ তো নিজস্ব ট্র্যাডিশনে মজে, কিন্তু এরপরও লজ্জা হবে না কংগ্রেস সিপিএম এর? এরপরও এই জোটে ভরসা করবে মানুষ? রিপাবলিক বাংলা।
আজকে ৭৫তম সাধারণতন্ত্র দিবস। সাধারণতন্ত্র অর্থাৎ যেখানে গণতন্ত্রের উদযাপন হয়, আর গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব কি? ভোট। সেটা আমরা সবাই জানি। আর সেই ভোট, লোকসভা ভোট, সেই ভোটকে সামনে রেখেই এই মহাগঠবন্ধন বা এই ২৬টা দলের ইন্ডি জোট। কিন্তু এই ইন্ডি জোট কার্যত লোক হাসাচ্ছে, সেটাই তো আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গা থেকেই আমরা আজকে প্রশ্ন রাখবো, আজকে অগ্নিবাণ আমরা আজকে দেখে নেব আজকের অগ্নিবাণ কি। আজকে আমাদের যে অগ্নিবাণ, দেশ বিরোধী জোট, তাই জোটের মধ্যে এত ঘোট। এই প্রশ্ন এখন শুধুমাত্র অনির্বাণের অগ্নিবাণের প্ল্যাটফর্মে থেকে নয়, এই প্রশ্ন উঠে আসছে সাধারণ মানুষের মনের মধ্যে থেকে। কারণ এই দেশ বিরোধী জোট, তাই কি জোটের মধ্যে এত ঘোট? আমরা যেটা দেখতে পাচ্ছি যে যেভাবে রোজ প্রত্যেকটা দিন এই জোট তৈরি হওয়ার পর থেকে কখনো এই বৈঠক, একটার পর একটা বৈঠক ডাকা, এবং সেই বৈঠকগুলো নিয়ে কিভাবে কাজ হবে, কাজ কিভাবে এগোবে, সেগুলো নিয়ে বারবার নানা রকম বিষয় উঠে এসেছে। কমিটি তৈরি হয়েছে, সমন্বয় কমিটিতে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু আদতে এই জোটটা কোন দিকে গিয়েছে এবং আজকে যে হাস্যকর জায়গায় চলে গিয়েছে, তারপরেও কি সত্যি বলা যায় যে আদতে এই জোটের কোনো অস্তিত্ব রয়েছে? আমরা আজকে এই আলোচনা করব এবং একটার পর একটা প্রশ্ন উঠবে, এবং সেই অগ্নিবাণ যেটাকে মাঝখানে রেখে আমরা আমাদের যাবতীয় ডিবেটকে এগিয়ে নিয়ে যাব, সেটাও আমরা দেখে নিয়েছি। কিন্তু আজকে যারা প্যানেলিস্টরা রয়েছেন তাদের সঙ্গে আগে আলাপ সেরে নিই। আমাদের সঙ্গে আমরা পেয়ে গিয়েছি আজকে সৌরভপ্রিয় দত্ত রয়েছেন, রাজনৈতিক কর্মী। সেই সঙ্গে আমরা পাচ্ছি শুভাশিস ভট্টাচার্য, কংগ্রেস মুখপাত্র। নীলাদ্রি ব্যানার্জি রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক। নির্মাল্য মুখোপাধ্যায়কেও আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে যাব, বিজেপি মুখপাত্র। দীপঙ্কর সরকার রয়েছেন আমাদের সঙ্গে অনলাইনে এই মুহূর্তে। দীপঙ্কর সরকার বিজেপি মুখপাত্র, তিনি রয়েছেন আমাদের সঙ্গে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আশা করছি রাজশ্রী লাহিড়ী, তাঁকেও পেয়ে যাব, এবং নির্মাল্য মুখোপাধ্যায় সাংবাদিক, তাঁকেও পেয়ে যাব বলে আমরা আশাবাদী। আমরা আসছি, কিন্তু প্রথমেই আমরা যার কাছে যাব, সৌরভপ্রিয় দত্ত। সৌরভপ্রিয়র কাছে প্রশ্নটা রাখবো এই কারণ আমরা দেখলাম যখন ইন্ডি জোট তৈরি হলো, সেই ইন্ডি জোটের পুরো ভূমিকায় ছিলেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই জোটটা গড়ে তুলতে হবে, না হলে একেবারে দেশ রসাতলে যাবে, এরকম একটা বার্তাকে সামনে রেখেই এই ২৬টা বিরোধী দল তারা এক ছাতার তলায় এসে ইন্ডি জোট গঠন করলেন। কিন্তু আজকে পুরোভাগে যিনি সেদিন দায়িত্ব নিয়েছিলেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ৪২ আসনে এ রাজ্যে ইন্ডি জোটের কোনো জায়গা নেই, শুধুমাত্র তৃণমূলই প্রত্যেক জায়গায় ক্যান্ডিডেট দেবে। এর পেছনে রসায়নটা কি? আমি একক, আর কেউ থাকবে না, এটাই কি এর পেছনে কারণ? না, মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে বৈঠক করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে ইন্ডি জোট সফল হয় তার জন্য চেষ্টা করেছেন। সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের যে জমিদারি প্রথা একটা চলছে, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বুঝিয়েছেন যে আপনারা এই জমিদারি প্রথাটা বন্ধ করুন দেশে, অর্থাৎ আমরাই থাকবো, আর কেউ থাকবে না, আমরাই একক শক্তি বিজেপির বিরুদ্ধে, এটা বন্ধ করে আসুন আমরা মিলিতভাবে। এই আমরাই একক শক্তি কংগ্রেসের বিরুদ্ধে যে অভিযোগটা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা এই উপলব্ধিটা তার কবে হলো? না, উপলব্ধি দুদিন আগে। এতদিন যে ইন্ডি জোট, তার আগে তিনি কংগ্রেসের বহুদিন থেকেছেন, সেই সময়টা তিনি উপলব্ধি করেননি সৌরভপ্রিয়? বলেনি, উপলব্ধি তার অনেকদিন আগেই হয়েছে, কিন্তু কংগ্রেসকে তারা বারবার বৈঠকের মাধ্যমে বুঝিয়েছে। পরবর্তীকালে যে নির্বাচনগুলো হয়েছে, এবং সেই নির্বাচনে ভরাডুবি কংগ্রেসের জন্যই হয়েছে, কারণ সেখানে তারা জোটকে প্রাধান্য দেয়নি। আপনার দলের সুপ্রিমো জানেন না, একদম জোটকে প্রাধান্য দেয়নি। আর এই বাংলা রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে প্রশ্ন উঠে যাবে। না, একটু বলতে দাও। আর আমি একটা জিনিস বুঝতে হবে যে যতক্ষণ পর্যন্ত ইডি এবং সিবিআই এই জোট মোদির সঙ্গে জোটে থাকবে, ততক্ষণ পর্যন্ত নানা রকমের নীতিশ তৈরি হতে পারে, ইতিশ তৈরি হতে পারে। ইডি সিবিআই এর একটা বড় ফ্যাক্টর, যেটা মমতা তৈরি হয় না। কোনো ইডি সিবিআই মোদির সঙ্গে জোট করলেও মমতা তৈরি হয় না, মমতা একটাই হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানে কিভাবে করে এই বাংলা থেকে বিজেপিকে হারাতে হবে। সেই জায়গায় মমতার নেতৃত্বে যদি ইন্ডি জোটটা এরা সবাই মেনে নিত, এরা বিজেপিকে হারাতে পারতো। কিন্তু মুশকিলটা হচ্ছে প্রত্যেকে এতটা ভয় পায় নরেন্দ্র মোদীকে এবং তার ইডি সিবিআইকে, প্রত্যেকে তার কাছে মাথা নত করতে চলে যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করতে জানে না। সুতরাং আমরা বাংলায় আমাদের যে আসন আছে ৪২টা আসন, আমরা ৪২টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় মাথা নত করতে জানেন না বলছেন সৌরভপ্রিয়। আমি একবার শুভাশিস ভট্টাচার্যের কাছে আসবো। লাস্ট টাইম বলে নি, এই বাংলায় যদি জোট নষ্ট করার কেউ কারিগর হয়, তার নাম হচ্ছে অধীর চৌধুরী, যে বিজেপির তামাক খেয়ে এই বাংলায় জোটটাকে নষ্ট করার জন্য তৈরি হচ্ছে। কি বিপদের কথা বলুন তো, অধীর চৌধুরী যেন হঠাৎ করে এলেন কংগ্রেস থেকে, কংগ্রেসে যোগ দিলেন। তিনি জানতেন না, মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে অধীর চৌধুরীর তার প্রতি কি মনোভাব, এতদিন
এতদিন ধরে তারা সবকিছু লুকিয়ে রেখেছিলেন, হঠাৎ দুদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানলেন, যার জন্য তিনি বললেন বাংলা ইন্ডি জোটের কোনো কিছু হবে না, কোনো অবদান থাকবে না, 42টা আসন 42টাতেই তৃণমূল প্রার্থী দেবে। কি অদ্ভুত অঙ্ক, হঠাৎ করে অঙ্কের উদয় হয়। আমি সুভাষিস ভট্টাচার্যের কাছে আসবো, সুভাষিস ভট্টাচার্যের কাছে আসবো। সুভাষিস বাবু, তৃণমূল কংগ্রেস মাথা নত করতে জানে না বলছেন সৌরভপ্রিয়, কিন্তু কংগ্রেস এভাবে মাথা নত করছে কেন? মোদি কি বড় বালাই, সেই জন্যই কি কোথাও গিয়ে ধামাধারি হতে হচ্ছে? এবং কোনোভাবে কি আত্মসমর্পণের জায়গাটাই উঠে আসছে কংগ্রেসের? রাহুল গান্ধী কি বলছে শুনুন না। রাহুল গান্ধী পরিষ্কার বলছে যে তৃণমূলের জন্য জোট হয় না। আমার নাম সুভাষিস ভট্টাচার্যকে প্রশ্ন করেছি, সৌরভপ্রিয়কে নয়। সৌরভপ্রিয় বলল যে অধীর চৌধুরী বিজেপির হাতে তামাক খাচ্ছে। 59টা বিল পাস হয়েছে রাজ্যসভায়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভার সাংসদরা নয় অ্যাবসেন্ট করেছেন, নয় অ্যাবস্টেন করেছেন, নয় অনুপস্থিত ছিলেন, নয় বেরিয়ে গেছেন। 59টা বিল মোদিজি পাস করিয়ে নিয়েছেন। আমরা ধনকরকে নিয়ে বৈঠকে দেখেছি, উপরাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির ক্যান্ডিডেট ছিলেন ধনকরজি, তাকে বসিয়ে জেতানো হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত বিশ্ব শর্মা বসে মিটিং করেছিলেন। তো আমরা দেখেছি জোটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনবার বিজেপির সাথে বাংলায় লড়েছেন এবং মন্ত্রিসভায় ছিলেন। এবারে মমতার যারা এখানে বসে রয়েছেন মমতাকে ডিফেন্ড করার জন্য, তৃণমূলকে ডিফেন্ড করার জন্য, তারা বলছেন বিজেপির হাতে অধীর চৌধুরী তামাক খান। এখন ব্যাপার যেটা হয়েছে সেটা হলো, আমরা জানতাম যে মমতা বন্দ্যোপাধ্যায় জোটে থাকা খুব সমস্যা, কারণ হলো যেভাবে দুর্নীতিতে ডুবে রয়েছেন, তাতে যাতে এই ব্লেমটা আমাদের দিকে না দেয়, কংগ্রেস জোটটা করতে দিল না, যে মানে বিজেপির রথ মমতা বন্দ্যোপাধ্যায় থামিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় এটা ক্লেম করেন, তাকে নিয়ে জোট হলো না, ইন্ডিয়া জোট হলো না। সুতরাং খুব স্বাভাবিক কারণেই এইটা একটা সন্ধ্যেবেলার আপনাদের চ্যানেল বা বিভিন্ন চ্যানেলে একটা টক অফ দি ইভিনিং হতে পারত। মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিতে ডুবে রয়েছে, ইডিসিবিআই তারা খাচ্ছে। রাহুল বলে স্বাভাবিক কারণে, রাহুল বলবে, আমরা বলতে না, রাহুল বললে পরে আমি একটা কথা বলছি, রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বললে পরে আমি বলি পলিটিক্যাল সেন্সটা কাজে লাগাতে হবে। ইন্ডিয়া জোট একটা জোটের বলে নেই আমি বলে নেই। আরে কলতলা ঝগড়া করলে আমি জিজ্ঞেস করছি না, যুক্তি একবার বলে নিন, 30 সেকেন্ড সময় দিচ্ছি আমি। 30 সেকেন্ড সময় দিচ্ছি সুভাষিস বাবুকে। যাবে না, তাহলে পরে মমতা বন্দ্যোপাধ্যায় মার্কেটিং করতে নেমে যাবে যে আমাদের নিচ্ছে না, জানে বিজেপির সাথে ওদের ঠেকানোর ক্ষমতা নেই, আমরা ঠেকাতে পারি। অথচ আমরা এখানে 77টা সিট বিজেপি পেয়েছে, 18টা সিট লোকসভায় পেয়েছে মমতা ব্যানার্জি থাকাকালীন। মমতা ব্যানার্জি কতটা বিজেপি বিরোধিতা করছে সেটা আমরা দেখতে পাচ্ছি। বিজেপির সিট ছিল একটা, লোকসভায় 18টা হয়েছে, বিজেপির সিট ছিল বিধানসভায় 3টে, হয়েছে 77টা। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বিজেপি পশ্চিমবাংলায় বাড়ছে। RSS মাত্র 65টা স্কুল ছিল, এখন 3,500 স্কুল হয়েছে। সুতরাং এইভাবে বাড়ছে বিজেপি মমতার এখানে। সুতরাং আর মমতা ব্যানার্জি দুর্নীতি যেভাবে ডুবে রয়েছে, তাতে মমতা ব্যানার্জিকে আমাদের সঙ্গে জয়েন করেছেন এই প্যানেলে। আমরা সাংবাদিক নির্মল মুখোপাধ্যায়কেও পেয়ে গিয়েছি, কিন্তু এই মুহূর্তে আমি একবার দীপঙ্কর সরকারের কাছে আসবো। বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে অনলাইনে রয়েছেন। দীপঙ্কর বাবু, এই প্যানেল থেকে এখনো পর্যন্ত যে আলোচনা হলো, তাতে করে একদিকে তৃণমূল তারা বলছে যে বিজেপির ক্যান্ডিডেট হয়ে কংগ্রেসে রয়েছেন অধীর চৌধুরী, এই নিয়ে আপনি কি বলবেন? অধীর চৌধুরীকে এখন তৃণমূলের তরফ থেকে কার্যত প্রদেশ কংগ্রেসের যে এখন যা ছবিটা দেখতে পাচ্ছি, যত দোষ অধীর চৌধুরীর, এরকমই একটা ভূমিকায় অধীরবাবু রয়েছেন বলে মনে করা হচ্ছে। তৃণমূলের এমনটাই ন্যারেটিভ রয়েছে, কি বলবেন? রিপাবলিকের সকল দর্শককে শুভ সন্ধ্যা। আসলে দেখুন, মমতা ব্যানার্জির সাথে জোট করা যে কত রকম সবই অসুবিধার আবার সুবিধার, সেটা যারা জোট করেছেন বিভিন্ন সময় তারা টের পেয়েছেন। কিন্তু আসল বিষয়টা হচ্ছে কি, এখানে যে রাজনৈতিক ক্ষেত্রে আজকে বিশ্বাসযোগ্যতা কোথায়? নীতিহীন তো কোনো জোট হতে পারে না। জোট হতে গেলে একটা আদর্শ লাগে। যেমন এনডিএ জোটের একটা জাতীয়তাবাদী আদর্শ রয়েছে, জাতীয়তাবাদী লক্ষ্যকে সামনে রেখে এনডিএ জোট লড়াই করে। আমাদের এনডিএ জোটে যে সমস্ত শরিক আছে আদর্শ করে এগিয়ে চলে। আর যারা
এই যাদের এই বিরোধী জোট অর্থাৎ সিপিএম, কংগ্রেস, তৃণমূল, যাদেরকে বলুন না কেন, আরজেডি, এদের কোনো উদ্দেশ্য নেই, এদের কোনো লক্ষ্য নেই, এদের কোনো নীতি নেই। তা নীতি বিরোধী যারা, তাদের তো কোনো জোট হতে পারে না। আমরা চেয়েছিলাম যে ভারতবর্ষের বিরোধী গণতান্ত্রিক দলকে, ভারতবর্ষের গণতন্ত্রকে শক্তিশালী করতে গেলে, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে গেলে বিরোধী দলকে শক্তিশালী হওয়া দরকার। কিন্তু সেই বিরোধী দলকে গণতন্ত্র শক্তিশালী করার জন্য, বিরোধী দলের কোনো নীতি আদর্শ না থাকার জন্য, এবং বিরোধী দলকে সর্বোপরি বিরোধী দল একটা রাম বিরোধী, ভগবান শ্রী রামচন্দ্রের বিরোধিতা করে, যারা রামচন্দ্রের তৈরিকে বিরোধিতা করলো, যারা রাম মন্দিরের 500 বছরের আদর্শকে অস্বীকার করলো, তারা কি করে বিরোধীরা একটা জোটে আসতে পারে? কারণ রামের বিরোধী যারা, তারা কোনোদিন জোট হতে পারে না। কারণ রামের বিরোধীরা যারা করে, তারা কোনোভাবেই ভারতবর্ষের গণতন্ত্রকে সুস্থির চায় না, ভারতবর্ষের গণতন্ত্রকে ভালো চায় না। আসলে আমি মিডিয়া, আমি তো বাইরে রয়েছি, অনলাইনে, একটুখানি বলতে না দিলে, এত ডিস্টার্ব করলে তো বলা যায় না। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যারা ভগবান শ্রীরামকে বিরোধিতা করে, তাদের জোট যে হবে না, তারা যে নীতি আদর্শ বর্জিত একটা জোট, যাদের কোন নীতি আদর্শ নেই, যাদের মধ্যে চোর ছাড়া কোনো কিছু নেই। আজকে চোরের, মমতা ব্যানার্জি চোরের রানী, দূরে রয়েছেন, অনলাইনে রয়েছেন। দীপঙ্কর বাবু, আপনার কথাটা বুঝতে পারলাম, এবং আপনি যেটা বলছেন যে কোথায় নীতি আদর্শ রয়েছে, জোটের কোন শরিকের নীতি আদর্শ রয়েছে, সেই জায়গায় একটা প্রশ্ন। আপনার সময় আসবে, আবার আরো বাকিরা রয়েছেন। আমি আসবো সুভাষিস বাবু, আসবো সুভাষিস বাবু। জেলে না ঢুকিয়ে ক্যাবিনেটের ডেপুটি চিফ মিনিস্টার করেছে, আদর্শের কথা বলছিল দীপঙ্কর দালাল, এই দীপঙ্কর সরকার কোথাকার কে? কোনো ব্যক্তিগত আক্রমণ নয়, কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। আমরা নির্মাল্য বাবুর কাছে আসবো। নির্মাল্য বাবু, এই যে জোট, আমরা বলছি জোটে জটের সার্কাস, এগুলো আমরা দেখেছি, বলেছি, আমরা আরো কত দেখবো জানি না। কারণ নীতিশ কুমারের হয়তো রবিবার দিনই আর একটা, এই 1 দশকের মধ্যে 4র্থবারের জন্য তিনি হয়তো আবার দল বদল করতে পারেন, বা আবার বিজেপির হাত ধরে তিনি আবার মুখ্যমন্ত্রীত্বে শপথ নিতে পারেন। সেই ছবিটাও হয়তো আমরা রোববার দেখতে চলেছি, সেই ছবিটাও হয়তো দেখব। কিন্তু এই যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট করে কে কতটা এগোতে পেরেছে, বা নীতিশ কুমারকে নিয়ে জোট করে কে কতটা এগোতে পেরেছে, এটা তো রেকর্ড বলে। এটার জন্য কি নতুন করে আর কোনো প্রামাণ্য তথ্যের প্রয়োজন হয় কি? এটা তো সময় এবং সময়ের দলিল আগেই জানিয়েছে। মমতা ক্ষমতায় আসার পর থেকে কার সঙ্গে জোট করেছে? এসেছিল জোট করে কংগ্রেসের সঙ্গে। এখন সেখানে একটা কংগ্রেসের সঙ্গে সার্কাস চলছে, কিছু সার্কাসের লোকজন খেলাধুলো করছে, সেটাই আমরা সাধারণ মানুষ দেখছে। এবার রাহুল গান্ধীর যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা যেটা মণিপুর থেকে মুম্বাই, সেটা একটা বড় ধাক্কা খেয়েছে। এ ব্যাপারে কোনোভাবেই অস্বীকার করা যায় না। কালকে যারা পতাকা দেখিয়েছে তারা কাদের লোক সবাই খুব ভালো করে যায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় একেবারে পরিষ্কার, রাহুল গান্ধী ওকে যতই এখন ওকে তোষণ করার চেষ্টা করছে কংগ্রেস, ভার্চুয়ালি আত্মসমর্পণ করছে কংগ্রেস, অথচ রাহুল গান্ধী তাকে ভোট কাটুয়া ছাড়া অন্য কোনোদিন কিছু বলেনি। যে কথাটা বলেছে সেই কথাটা ফিরিয়ে নেন। ভোট কাটুয়া মমতা কি ভোট কাটুয়া না, তার মানে হচ্ছে মমতা বিজেপির এজেন্ট। গোয়াতে মমতা বিজেপির এজেন্ট, নর্থ ইস্টে মমতা বিজেপির এজেন্ট, সব জায়গায় মমতা বিজেপির এজেন্ট। এটা কংগ্রেস সবসময় পরিষ্কার করেছে। এবং আজকে যদি কংগ্রেসকে বাঁচতে হয় তাহলে মমতাকে ধরে বাঁচতে হবে, কারণ 7% পড়ে আছে, কমতে কমতে 44টা সিট ছিল বিধানসভায়, সবটা চলে গেছে, বামেদেরও গেছে। সুতরাং বাম কংগ্রেস, আমি কালকেও বলেছি, ফুটো ব্যাগ, আজকে মনে হচ্ছে ফুটো বালতি, জল রাখলেই চুঁয়ে চুঁয়ে বেরিয়ে যাচ্ছে। সুতরাং সেই বালতিতে একমাত্র যদি সিমেন্ট দিতে হয় তাহলে মমতাকে দিতে হয়, এছাড়া কোনো রাস্তা নেই। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে তো একটা জিনিস মানুষ দেখছে, যে মানুষ মোটামুটি আমার যা মনে হচ্ছে যে একটা জায়গা ঠিক করে ফেলেছে যে এই সার্কাসটা বন্ধ হবে কিভাবে। সার্কাসটা একভাবেই বন্ধ হতে পারে, সেটা হচ্ছে যে কোনোভাবে এদের সমর্থন না দেওয়া, এটা হতে পারে একটা। আর দ্বিতীয় যেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গটাকে দুটো ভাগ করে দেওয়া, তৃণমূল আর বিজেপি, বাকি রাত থাকছে না, এবং সেটাই দাঁড়াচ্ছে।
সেটাই চেষ্টা চলছে ঠিক এই জায়গা থেকে আমি সুভাষী বাবুর কাছেই আসবো। আপনি অনেক শুধু এটা বলি, আসামে যখন ঢুকছে, যদি ইজি হতো জেতাটা, তাহলে আসামে যখন রাহুল গান্ধী পদযাত্রা করছে তখন যা হেমন্ত বিশ্ব শর্মার ভূমিকা, আমাদের প্রেসিডেন্টকে, আসামের প্রদেশ কংগ্রেসের প্রেসিডেন্টের মাথা পাঠিয়ে দিয়েছে, রাহুল গান্ধীকে পদযাত্রায় আটকেছে, মমতা ব্যানার্জিও তাই করেছেন। সুতরাং এটা করতে হবে কম্পালশন, কারণ হলো উনি গেছেন কংগ্রেস থেকে বিজেপিতে, আর মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচতে গেলে, জেল থেকে বাঁচতে গেলে মমতা ব্যানার্জি বিজেপির সাথে থাকতে হবে, তাই করছে। আপনি কথাটা একেবারে সঠিক বলেছেন। ঠিক যেমন ভাবে এখানে সিপিএম ডিওয়াইএফআই সভা করেছে, মমতা তাদের একটু আটকায়নি, তার মানে মমতা সিপিএম কে তোল্লাই দিচ্ছে, তাই তো? না, এই প্রসঙ্গ এখানে অবান্তর লাগছে, কারণ হলো আটকাবে কেন? আমার কথা হয়েছিল যে যেখানে থ্রেট, যে যেখানে এখানে বিজেপি নিশ্চিতভাবে রাহুল গান্ধী এখানে সারা ভারতবর্ষে যে জনজোয়ার তৈরি করেছে, খুব স্বাভাবিক কারণে প্রত্যেককে আটকানোর চেষ্টা করছে। মমতার কাছে বিজেপি এখানে থ্রেট তো না, আপনি তো জনজোয়ারের কথা বলছেন সুভাষী বাবু। আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, মমতার কাছে বিজেপি থ্রেট কি থ্রেট নয়? যদি থ্রেট হতো না হয়, যদি থ্রেট না হয়, ধরে নিলাম যদি থ্রেট না হয়, তাহলে সিপিএম এর মিছিলে সিপিএম কোনো থ্রেট নয়। সিপিএম এর এত বড় একটা সভা হলো, আটকেছে। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, রাহুল গান্ধীকে হেমন্ত বিশ্ব, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে সিপিএম এর ভোট উঠলে পরে বিজেপির ভোট নামবে, সেই কারণে তোল্লা দিতে পারে, হতে পারে। কারণ হলো যে এখন এই বাইনারি তৈরি করার চেষ্টা করে মমতা বন্দ্যোপাধ্যায়, ভেবে বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এই বাইনারি তৈরি করতে গিয়ে বিপদে পড়েছে, এখন লড়াইটা। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাইবো নির্মল বাবু এবং সুভাষী বাবু। আমি সুভাষী বাবুর কাছে এই প্রশ্নটা করছি, এরপরে আমি সৌরভপ্রিয় বাবুর কাছেও আসবো। সুভাষী বাবু, একটা বিষয় জানতে চাইবো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সময় আমরা দেখে এসেছি বিরোধীদের মিছিল হোক, সভা হোক, সব ক্ষেত্রেই এখন হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে তারপর সেই অনুমতি করতে দেওয়া হয়। এবং এখানে যেটা বলছিলেন যে ডিওয়াইএফআই এর হোক বা বামেদের মিছিল মিটিং হোক, ব্রিগেডে হোক, যে অন্য কোথাও হোক, সেখানে তো কোনো রকম ভাবে বাধা পাচ্ছে না, তাহলে কেন এটা হচ্ছে? এখানেও কি একটা বড় অঙ্ক? এখানে কি একটা বড় অঙ্ক? না, আটকায় না। প্রত্যেক সময় বিরোধীরা কোথাও কোনো মিছিল মিটিং করতে গেলে বা সভা করতে গেলে পরে সেখানে কোর্টের পারমিশন নিয়ে সভা করতে হচ্ছে, সেটা যে দলই হোক না কেন। মমতা ব্যানার্জি সেখানে আটকানোর চেষ্টা করছে, পারমিশন দিচ্ছে না মমতা ব্যানার্জি পুলিশ। এই অভিযোগটা আজকে অধীর চৌধুরীও করেছেন, এই অভিযোগটা আজকে অধীর চৌধুরীও করেছেন। থেকে বলছেন 100 সেটা সত্যি, সেটা ঠিক এই জায়গা থেকেই বলছি। এরপরে আপনি বলবেন ইন্ডি জোট আছে, এরপরে আপনি বলবেন ইন্ডি জোটে মমতা আছে, মমতা আছেন কি নেই? এই জোটে মমতা আছেন কি নেই? আমরা জোট থেকে তাড়িয়ে দেই, তাহলে বলবো তাড়িয়ে দেওয়া হয়েছে, তখন তাড়িয়ে দেওয়ার জায়গায় আছেন আপনারা তাড়িয়ে দেওয়ার জায়গায় আছেন। কংগ্রেস তাড়াতে পারে মমতাকে। মমতা ব্যানার্জি এই জোটে থাকতে পারবে না, কারণ মমতা ব্যানার্জি গলা অব্দি দুর্নীতিতে ডুবে রয়েছে। ঠিক আছে, অন্য প্রসঙ্গ। সুভাষিস বাবু, আপনাকে এত মানুষ দেখছেন, আপনাকে এত মানুষ শুনছেন, আপনি তাদের উদ্দেশ্যে বলুন, এই যে এতগুলো দুর্নীতি ইস্যু হোক বা অন্যান্য যাবতীয় ইস্যু, আপনাদের সভা করতে দেওয়া হচ্ছে না, আপনাদের কর্মসূচিতে বাধা দিচ্ছে প্রশাসন, এরপরেও আপনি বলবেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি, তৃণমূল কংগ্রেস, শাসক দল রাজ্যের, তারা আপনাদের সঙ্গে জোট সঙ্গী কিনা, এদের সঙ্গে জোটে থাকবেন আপনারা? আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটে না নেই, তাহলে মমতা ব্যানার্জি বলবেন আপনারা নেবেন না, আমি বিজেপির রথ এখানে আটকে দিয়েছিলাম। আপনারা নেবেন না, মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে এখানে ইন্ডি জোট নেই। আগে অ্যান্টিসিডেন্টস গুলো দিলাম, আগে ঘটনাগুলো জানালাম যে রাজ্যসভায় বিল পাস হয়েছে, হ্যাঁ সব হয়েছে, সব ইতিহাসে লেখা আছে, এবং ধনকরকে নিয়ে মিটিং করে হয়ে গেছে। এবার বলুন, আপনি একদম ক্লিয়ার কাট বলুন, এই অবস্থায় কেন এত আত্মসমর্পণ সেই মমতার দলের কাছে? কেন মমতাকে ছাড়া জয়রাম নামের সিন্ডি জোট ভাবতে পারছেন না? যদি প্রয়োজন হয় আমরা একা চলবো বা বামেদের নিয়ে চলবো, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আমরা এখানে চলে আসতে পারি। কংগ্রেসের নিজের অস্তিত্ব সংকট, এটা কি মেনে নেবেন? বলেছে আমাদের জনগণের কথা বলতে হবে। পশ্চিম বাংলায় দুর্নীতি হয়েছে, জনগণ ইন্ডি জোটের ভরসায় এগোচ্ছে মশাই? কোন জনগণ ইন্ডি জোটের ভরসায় ভোট দিতে যাবে? আপনার মনে হয় ইন্ডি জোটের অ্যাকসেপ্টেন্স মানুষের কাছে আছে যে সরকার চলছে? মোদি করে যতই চেল্লান না কেন, মাত্র আমি মোদি করছি না, আমি বলছি গণতন্ত্র। ভারতের
ভারতবাসী 63% লোক মোদিজির বিরোধিতা করে ভোট দিয়েছে। কিন্তু মনে রাখতে যেহেতু ফ্র্যাকচার্ড ম্যান্ডেট, সেহেতু মোদিজি ক্ষমতায় আসছেন। আজকে কংগ্রেস কবে 50% ভোট পেয়েছে বলুন? সামনে আনতে হচ্ছে, কারণ হলো বুঝে গেছে ডেলিভার করেনি কিছু। বেকার বেড়েছে দেশে, দ্রব্যমূল্য বেড়েছে, দেশের মাটি দখল করে নিয়েছে চীন, কিচ্ছু করতে পারছে না। আজকে মানুষ জিডিপি কমছে, মানুষের পার ক্যাপিটা একেবারে মাটিতে পুঁতে দিয়েছে ভোটের কেন্দ্রে গিয়ে। 2004 সালে আমরা কারোর সাথে জোট করিনি, কিন্তু কংগ্রেস ক্ষমতা এসেছিল, বামেরাও সাপোর্ট করেছিল গভর্নমেন্টকে, সৌরভরাও সাপোর্ট করেছিল, তৃণমূলও সাপোর্ট করেছিল। সুতরাং সেই পরিস্থিতি এলে জোটে না গিয়ে যদি ক্ষমতায় আমরা আসতে পারি, ওরা বাইরে থেকে তখন কি করে সেটা দেখবো আমরা। জোটে না অগতির গতি, মমতা ব্যানার্জি জানাই মমতা ছাড়া গতি নাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আপনাকে শুনছেন, আমি জানি না তার ইমোশনটা কি হচ্ছে। আমরা জানি মমতা সৌরভ প্রিয় বাবু আপনি শুনলেন, কিন্তু এর পরেও একটা প্রশ্ন উঠে আসে। বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন বললেন 42টা আসনের 42টাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে, সেই সঙ্গে এটাও বলেছিলেন কংগ্রেসের কর্মসূচি সম্পর্কে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি। কিন্তু এটাও তো ঠিক, এটা ভারতীয় গণতন্ত্র, সেখানে কোনো দল কোনো সভা করা বা কোনো কর্মসূচি নেওয়ার জন্য তার কিসের পারমিশন লাগবে? তারা তো আগে থেকে একটা পারমিশন, এই পারমিশন আগে থেকে বলে রাখতে হবে, সমস্ত কিছু জানিয়ে রাখতে হবে। এটা কি সত্যিই খুব দরকারি? প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে ইনজাংশন তৈরি করা, এটা কি সত্যিই খুব দরকারি? এটা কি সহযোগিতার রাজনীতি? যে প্রশ্নটা বিশাখা তুমি তুলছো বা রিপাবলিক বাংলা তুলছে বা কংগ্রেস তুলছে, এই প্রশ্নটা কি মল্লিকার্জুন খার্গে তুলেছে বা রাহুল গান্ধী তুলেছে বা জয়রাম রমেশ তুলেছে? সুতরাং আমি বলছি যে দলের সভাপতি, যে দলের লোক বা পদযাত্রা করতে আসছে, সে প্রশ্ন তুলেনি। তোমাদের এত মাথা ব্যথা কিসে? তোমাদের মাথা ব্যথা কিসে? পারামর্শের ভুল নেই, এগুলো মানে আছে। আচ্ছা তোমার মনে হচ্ছে, আমি বলি বিশাখা, আমি বলি না, এবার আমি বলি, আমি তোমাকে বলি, শোনো শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের বিরোধী না। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় কোনো ইন্ডিজোট হবে না। তুমি অধীর চৌধুরীর লাস্ট 1 বছরের যে কোনো বয়ান চালাও, বিজেপির বিরুদ্ধে কতগুলো কথা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতগুলো কথা বলেছে। আবার মমতা বন্দ্যোপাধ্যায় যাবতীয় কথা শুনো, গত 3 দিনের আগে ইডি সিবিআই কে সাপোর্ট দিয়ে কথা বলেছে অধীর চৌধুরী। ওদিকে ন্যাশনাল হেরাল্ড মামলায় যখন রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ইডি সিবিআই লাগছে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ইডি সিবিআই বিরুদ্ধে কথা বলে চলেছে। তার মানে দালালিটা করছে অধীর চৌধুরী এই বাংলায় বসে, মমতার বিরুদ্ধে এই দালাল দিয়ে এই বাংলায় বিজেপিকে দাঁড়াবে। একটা বয়ান দেখাও বিজেপি বিরুদ্ধে। সুভাষিস বাবু, সৌরভ বাবু, আমি সবার কাছে আসবো, কিন্তু তার আগে দর্শকদের কোয়েশ্চেনটা একটু নিয়ে নিই, কারণ দর্শকরা যারা আমাদের শুনছেন, যারা আপনাদের শুনছেন, তারাও কিছু বলছেন। তারা কি বলছেন? দেবাশিস সেন তিনি একদম একটা সরল সাদা মাটা একটা প্রশ্ন করেছেন। কি প্রশ্ন একটু মন দিয়ে শুনবেন সৌভিক বাবু, এবং আমি বলবো সৌরভ প্রিয়কেও শোনার জন্য। কোনো জোট কি আদৌ আছে? এর থেকে সরল সোজা প্রশ্ন আর কিছু হতে পারে না। সৈকত বাবু, এই প্রশ্নটা সত্যি দেবাশিস বাবু শুধু আপনার নয়, এই প্রশ্নটা দেবাশিস সেন তিনি বলছেন কোনো জোট কি আদৌ আছে? এর থেকে সহজ প্রশ্ন আর কিন্তু এর অনেক উত্তর হতে পারে। প্রথম উত্তর দেওয়ার জন্য দেবাশিস বাবু তৈরি। মহারাষ্ট্রে বিজেপির সাথে এনসিপির সাথে লড়াই ছিল, হেড অন কোয়ালিশন ছিল। অসুবিধা হয় ভারতবর্ষের ইন্ডিয়া জোটটা ভারতবর্ষের বাইরে, ইন্ডিয়া জোটটা ভারতবর্ষের বাইরে। তার মানে অজিত পাওয়ারের সাথে লড়াই করে ইলেকশনে তারপরে অজিত পাওয়ারকে নেওয়া, সেটা কি ধরনের গণতন্ত্র? যদি জোট হয় এই অধীর চৌধুরীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সুভাষ বাবুকে গিলতে হবে। আমি এখানে বসে বলে দিলাম, রেকর্ড করে রাখলাম। দালাল বলেছে না, আমি বলছি গিলতে হবে, এটাও গিলতে হবে। কংগ্রেসের বিজেপির সাথে লড়াই ছিল, আছে, থাকবে। মমতা ব্যানার্জি লড়াইটা কতটা সদর্থক ছিল মানুষ দেখেছে, মানুষ জানে। আজও ইডি সিবিআই মমতা বন্দ্যোপাধ্যায় এতটা আউটডোর, এটা ইনডোর, ওটা আউটডোর ইন্ডিয়া, এটা ইনডোর ইন্ডিয়া, আউটডোর না। আসলে আপনারা কি নিজেরাই জানেন? দাদা আপনাদের সুভাষিস বাবু, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি এবং সৌরভ প্রিয় ইকুয়ালি আপনার কাছেও এটা প্রশ্ন। আপনারা যখন বলছেন একটা
একটা কোনো অবস্থান থেকে তো বলছেন, আপনারা আদৌ জানেন আপনাদের জোটের অবস্থানটা কি? আপনারা যে জায়গা থেকে কথা বলছেন আপনারা জানেন পরবর্তী সময় কি হতে চলেছে এই জোটে? বিশাখা একটা কথা বলি, এটা মন দিয়ে শুনতে হবে, একই কথা সাতবার বলছি। সেটা হলো, আমরা যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটে না নেই, তাহলে এখানে বসে আপনারা বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটে নিল না, মমতা ব্যানার্জি। আমি বলি আমি না, যখন একটা মানুষ দেখে, এক মিনিট নির্মাল্য প্লিজ, আমি বলি, আপনি চুপ করুন, একটু শুনুন। সেটা হলো, আমি এমন কিছু কোনো কথা উচ্চারণ করব না যেটা অসাংবিধানিক, মানে যেটা ভদ্রলোকের মাঝে পৌঁছয় সেরকম কথাই বলবো। আমি একবার এই সহজ সরল প্রশ্নটা নিয়ে নীলাদ্রি ব্যানার্জির কাছে যাব। নীলাদ্রি বাবু, আপনি শুনলেন এতক্ষণ ধরে আমার এখানে যেটা হলো, সেটাকে আমি ডিবেট বলবো না সার্কাস বলবো আমি বুঝতে পারছি না, কারণ যেটা নিয়ে আলোচনা হচ্ছে সেটা একেবারে সার্কাসের শামিল। ইন্ডি জোট এটা আদৌ আছে না নেই, সোনার কাছাকাছি কিনা জানি না। নীলাদ্রি বাবু আদৌ জোটটা কোথায় আছে, থাকলে কোথায়, কারা আছে সেই জোটে? আমি এই প্রশ্নটার, দর্শকের প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করি। কোন জোট কি আদৌ আছে? খুব স্পষ্টভাবে একজন বিশ্লেষক হিসেবে বলছি, 2024 সালের 21শে জানুয়ারি অবধি ইন্ডি জোট ছিল। 2024 সালের 22শে জানুয়ারি থেকে আর ইন্ডি জোট নেই। কেন নেই? অযোধ্যায় রাম মন্দিরে রাম বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে যে গণজাগরণ হয়েছে সারা ভারতে, ইন্ডি জোটের শরিকদের বলতে দিন পায়ের মাটি সরে যাচ্ছে। আচ্ছা সুভাষিস দা, কংগ্রেস জরুরি অবস্থা করেছিল জানি, কিন্তু এখন জরুরি অবস্থা নেই, বলতে দিচ্ছেন না কেন? আপনি রাম বিরোধী জানি, কিন্তু তা বলে বলতে দিচ্ছেন না কেন? আপনার পায়ের তলায় মাটি সরে যাচ্ছে জানি, তা বলে বলতে দিচ্ছেন না কেন? এই যে গণজাগরণের ফলে ইন্ডি জোটের প্রতিটি শরীরের পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। এবার তৃণমূল কংগ্রেস যেটা আতঙ্কিত, ঠিক তেমন পাঞ্জাবে অরবিন্দ কেজরিওয়াল আতঙ্কিত, ঠিক একইভাবে বিহারে নীতিশ কুমার আতঙ্কিত। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে তার দল 42টা আসনেই লড়ুক, কারণ তৃণমূল কোটা জিতবে উনি বুঝতে পারছেন না। যদি 42টা আসনে লড়েন তাহলে জেতার সম্ভাবনা বা প্রবাবিলিটি বেড়ে যায়। যে রাম ঝড় উঠতে চলেছে সারা ভারতে 2024-এ, এটা বুঝতে পারছে মানুষ। সঙ্গীর প্রয়োজনে নেই মমতা, লক্ষ্য বাঁচিয়ে রাখা শুধু ক্ষমতা। মমতা বন্দ্যোপাধ্যায় তার অবস্থানটা ঠিক কি? যখন জোট সঙ্গীদের নির্বাচন করা হচ্ছে, যখন জোট তৈরি হচ্ছে, তখন তার একরকম ভূমিকা, আর তারপর যখন জোট ভেঙে যাচ্ছে তখন বলা হচ্ছে যে না, বাংলায় কোনো রকম ভাবে 42টা আসনে কোনো কম্প্রোমাইজ করা হবে না, 42টা আসনেই তৃণমূল প্রত্যেকটা আসনে ক্যান্ডিডেট দেবে, অর্থাৎ সেখানে ইন্ডি জোটের কোনো অস্তিত্ব নেই। তাহলে কিসের জোট? কেন, কিসের লক্ষ্যে তারা এগিয়েছিলেন? কেন এগিয়েছিলেন? রাজর্ষির কাছে আসবো। রাজর্ষি আমাদের সঙ্গে এই মুহূর্তে এসেছেন, যোগ দিয়েছেন। রাজর্ষি আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র হিসেবে। রাজর্ষি, আমরা দেখতে পাচ্ছি একদিকে 4 রাজ্যে যে ভোট হয়েছিল সেখানেও বিজেপির যে থাম্পিং মেজরিটি এবং সেই সঙ্গে কংগ্রেসের ভরাডুবি, সেটাও আমরা দেখেছি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেছি, তিনি বলেছিলেন যে ইন্ডি জোটের কেউ তো কখনো কোনো মিটিং হলে আমাকে বলেই না। আর তারপর আমরা আরেকটা জিনিস দেখলাম, 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্ঘাটন, রামলালার প্রাণ প্রতিষ্ঠা, আর তার দুদিন পরেই আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন 42টা আসনের 42টাতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবে। দুটো সেটব্যাক কংগ্রেসের জন্য, আর দুটোতেই মমতা বন্দ্যোপাধ্যায় একলা চলো নীতির ঘোষণা করলেন। এর পেছনে কি তিনি বুঝে গিয়েছেন যে কংগ্রেসের হাত ধরে চললে আদতে তৃণমূলেরই ক্ষতি, সেই কারণে এরকম জোটের কোনো দরকার নেই, অস্তিত্ববিহীন এই জোট? প্রথমেই রিপাবলিক বাংলার সমস্ত দর্শককে আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, গণতন্ত্র দিবস, তার শুভেচ্ছা। বড়ই কাকতালীয় বা আয়রনি হতে পারে যে আজকের দিনে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে এই আলোচনা হচ্ছে, যখন 1930 সালে ভারতবর্ষ প্রথম নিজেকে স্বতন্ত্র ঘোষণা করে। আজকের দিনে দাঁড়িয়ে, যে কারণে আজকের দিনটিকে বেছে নেওয়া হয়েছিল গণতন্ত্র দিবস হিসাবে, এবং 1947 থেকে 50 অব্দি 3 বছর
পূর্ণ স্বরাজ দিবস হিসাবে ভারতবর্ষ পালন করেছিল, যার অনেক অবদান ছিল বলে বলা হয় কংগ্রেস পার্টির। দেখো দিদি, আজকে 3 রাজ্যের নির্বাচন হয়েছে, বিজেপি সেখানে যে পরিমাণ ভোট পেয়েছে তাতে কংগ্রেস এবং তার যে সহযোগী দল ইন্ডি জোটের মধ্যে আছেন তারা কেউ বিজেপির ভোট পার্সেন্টেজের ধারে কাছে পৌঁছতে পারেননি। আজকে দাঁড়িয়ে আমি শুনছিলাম কেউ হয়তো বলছিল যে জিডিপি নাকি কমে গেছে দেশে। তো আমি জানি না পৃথিবীতে আজকে আমরা 3rd লার্জেস্ট ইকোনমি যেখানে দাঁড়িয়েছি সেখানে আমাদের জিডিপি কী করে কমে যেতে পারে। এবং আজকে যে উন্নয়নের কথা বলা হচ্ছে, আমরা ভারতবর্ষ আজকে 4th লার্জেস্ট অটোমোবাইল হাব, লার্জেস্ট মোবাইল ম্যানুফ্যাকচারিং এবং ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং হাব, আমরা আজকে তৃতীয় বিশ্ব। আমি আপনার সময় একটা কথা বলিনি, আমি এইটুকু সৌজন্যতা আশা করব কংগ্রেসের কাছ থেকে, আমি সৌজন্যতা আশা করব। এতটা অভদ্রচিত গোটা দর্শক দেখছে, আপনি লাইভের পাতায় গিয়ে দেখুন কি ভাষায় কংগ্রেসকে কথা বলা হচ্ছে, সেটাকে দেখুন। যাতে 12 সমস্ত মানুষের উপর মানুষ মমতা তৃণমূল বিরোধী এটা বুঝে ভারতবর্ষে বেকার বাড়ছে, কোভিডের চিকিৎসা হচ্ছে না, তাই জন্য মমতা বলেছেন যে পোস্ট পোল অ্যালায়েন্স দেখবে। আর গোটা রিপাবলিক বাংলার দর্শক দেখলো সবার সময় কথা বলে কংগ্রেস গলাবাজি করেছে। এই জন্যই আমরা বলেছি কংগ্রেস মুক্ত ভারত, কারণ একটা আমরা কংগ্রেস মুক্ত ভারতের কথা বলা হচ্ছে। রাজস্বী বাবু বলছেন, অন্যদিক থেকে বলছেন যে সমস্ত মিথ্যে। সুভাষিস বাবু বলছেন সমস্ত অন্ধভক্তদের অন্ধভক্তি। কি মিথ্যে কি সত্যি সেটার দায়িত্বে আছেন জনতা, জনার্দন, তারা ভোট দিয়ে বিচার করবেন যে কে সত্যি কে মিথ্যে। কিন্তু এই জায়গা থেকে রাজ্যে যে প্রশাসন চলছে সেই প্রশাসনের ওপর কি আদতে মানুষের কোনো ভরসা রয়েছে, এবং আদতে রাজ্যের যিনি সাংবিধানিক প্রধান তার কি কোনো ভরসা রয়েছে? কি বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, শুনুন। I think there is an elected government here which knows best how to deal with such situations. I will look into that. I think there is an elected government here which knows best how to deal with such situations. I will look into that. আমরা শুনলাম তিনি বললেন, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বলছেন যে বিরোধীদের এখন যে তার যে কথাটা, যে তিনি যদি প্রশাসন কোনো রকম ব্যবস্থা না নেয় তিনি নেবেন। আমরা এই রকম ভাবে নির্মলবাবু আমরা এটা দেখে আসছি যে প্যারালাল গভর্নেন্স চলে, প্যারালাল ভাবে প্রশাসন চলে এ রাজ্যে। কখনো হাইকোর্ট চালায় নির্দেশ দিয়ে, কখনো রাজভবন বলছে আমি ব্যবস্থা নেব। কিন্তু তাহলে রাজ্যের প্রশাসন করছেটা কি? আর এই প্রশাসনের যিনি ক্ষমতায় রয়েছেন বা যারা ক্ষমতায় রয়েছেন তাদের ওপর সর্বভারতীয় ক্ষেত্রে তাদের যদিও সেই তকমাটাও ঘুচে গিয়েছে, সেই দলের জাতীয় স্তরের কোনো তকমাও নেই, সেই মানুষগুলোর ওপর বা সেই দলের ওপর সাধারণ মানুষ কোন সাহসে ভরসা করবে বলুন তো? দেখুন, আমি আপনাকে বলি, প্রশাসনের একটা প্যারালেল প্রশাসন তখনই তৈরি হয় যদি সেই প্রশাসন তার দায়িত্ব পালন না করে। এবং যদি কোনো প্যারালেল প্রশাসন তৈরি হয় তার জন্য কিন্তু এই প্রশাসনকেই দায়ী করতে হবে। প্রশাসন যদি নিজেকে দায়ী না করে তাহলে কিন্তু এই প্যারালেল প্রশাসনগুলো বাড়তেই থাকবে। একদম, যেটা ধরুন আজকে আমি একদম পার্টিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যখন কংগ্রেস ভেঙেছিলেন ইনডোর কংগ্রেস আউটডোর কংগ্রেস বলেছিলেন, আজকে একই স্টাইলে উনি এত বছর বাদে বলছেন এটা আমারটা হচ্ছে ইনডোর ইন্ডিজোট যেখানে আমি কন্ট্রোল করব, আর বাইরে যে ইন্ডিজোটটা হচ্ছে এটা আউটডোর। সুতরাং পশ্চিমবঙ্গের বাইরে ওটাকে ফেলে দিচ্ছে একদম। এবার এই ইনডোর আউটডোর রাহুল গান্ধীকে ইন্ডিকেশন, আপনি আমাকে ভোট কাটুয়া বলেছিলেন, আমি আপনাকে বলছি প্লিজ প্যাক আপ। রাহুল বসন্তের কোকিল
বসন্তের কোকিল থেকে আরম্ভ করে কংগ্রেস পচা সব মিলিয়ে আলটিমেটলি যে জায়গায় যাচ্ছে আজকে প্রশ্নটা সেই জায়গাতেই ঘুরে আসছে যে ইন্ডি জোট গড়ার আগেই কি শেষ হয়ে যাচ্ছে। আজকে আমাদের পোল কোয়েশ্চেন আমরা নেব, আমাদের পোল কোয়েশ্চেন এবং পোল রেজাল্ট সেটা আমরা দেখব। বাংলা ইন্ডি জোট কি গড়ার আগেই শেষ? রাজস্বী বাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে বাংলা ইন্ডি জোট কি গড়ার আগেই শেষ সেই নিয়ে কি বলা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, আমাদের যে দর্শকরা রয়েছেন ফেসবুকে কি বলছেন, কি 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 হার উঠে আসছে শতাংশের বিচারে ফেসবুকের দর্শকরা কি বলছেন। বাংলা ইন্ডি জোট কি গড়ার আগেই শেষ বলছেন 77% হ্যাঁ, 23% না, 77% মানুষ বলছেন হ্যাঁ জোট শেষ। আর এরপর আমরা আসবো ইউটিউবে যারা দর্শক তারা পোল রেজাল্টে বলছেন 96% হ্যাঁ ইন্ডি জোট শেষ হয়ে গেছে, গড়ার আগেই শেষ ইন্ডি জোট। আর একেবারে নমিনাল 4% মানুষ বলছেন যে না, এখনো পর্যন্ত সামান্য সম্ভাবনা হলেও জিয়ে রয়েছে। এবার আমরা আসি এক্স স্যান্ডেলে যারা মতামত প্রকাশ করেছেন সেই সমস্ত মানুষ দর্শকরা তারা বলছেন 100% ইন্ডি জোট গড়ে তোলার আগেই শেষ। আর 0%, এখান থেকে কোনো পার্সেন্টেজের হিসেবই নেই, একেবারে দেখাই যাচ্ছে যে কোনো হিসেবেই আসে না। যা এখনো পর্যন্ত পোল পার্সেন্টেজ আমরা দেখলাম তাতে আমরা দেখলাম যে যেভাবে মানুষের পার্সেন্টেজ এসেছে সেই জায়গা থেকে আর সত্যি বলার জায়গা থাকে না যে এই ইন্ডি জোট সত্যি এখন সার্কাস হয়ে গিয়েছে। আদতে এর যে অস্তিত্ব আছে কি নেই সেটা নিয়ে আপামর ভারতবাসীর কোনো আগ্রহ নেই। যারা আগ্রহী তারা এখনো চর্চা করছেন, ডিবেট করছেন, আগামী দিনেও হয়তো করবেন, কিন্তু সার্কাসের আরও অনেক পট পরিবর্তন হতে বাকি আছে, সেদিকে নজর রাখবো। আমরা একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।